22 বছরের মেয়ে অনিতা হঠাৎই একদিন বাড়িমারু গ্রাম থেকে নিখোঁজ হয়ে গেল। পরিবারের লোকেরা দুদিন খোঁজ করার পরে ফাইনালি বান্টুয়াল থানাতে গিয়ে মিসিং ডায়েরি ফাইল করলো। সাবালক মেয়ে যখন 2,70,000 গয়নাগাটি ফোন নিয়ে পালিয়ে যায় তখন পুলিশ ভাবে স্বেচ্ছায় নিশ্চয়ই পালিয়ে গিয়েছে। অ্যান্ড কোয়াইট ন্যাচারালি তাই তার অনুসন্ধানে বিশেষ একটা গা করেনি সেই মুহূর্তে পুলিশ। এক্ষেত্রেও তাই হয়েছিল। পরবর্তীকালে বাদ সাধে অন্য একটা কারণে। বাড়িমারু গ্রামের বিক্ষিপ্ত জনতা হাজারে হাজারে শয়ে শয়ে মানুষ এসে ঘেরাও করে পুলিশ স্টেশন। তাদের বক্তব্য এটা লাভ জিহাদ, অর্থাৎ মুসলিম একটি ছেলে ভাগিয়ে নিয়ে গিয়েছে তাদের গাঁয়ের মেয়েকে, ধর্মান্তরিত করে নিশ্চয়ই অনিতাকে বিয়ে করবে আর সেটা হতে দিলে চলবে না। আগেও এই এরিয়াতে কমিউনাল রাইট হয়েছে, সেন্সিটিভ এরিয়া, তাই পুলিশ ফাইনালি অ্যাকশন নিতে বাধ্য হলো। নড়ে চড়ে বসলো প্রশাসন। একটি হাই লেভেল ইনভেস্টিগেশন টিম বানানো হলো। অন্যদিকে অনিতা নিখোঁজ হওয়ার ঠিক পরের দিন 160 কিলোমিটার দূরে কর্ণাটকের হাসান বাস স্টপের লেডিস টয়লেটে ঘটে গেল একটি মর্মান্তিক ঘটনা। সেদিন বাস স্টপের লেডিস টয়লেটের বাইরের লাইনটা ক্রমাগত লম্বা হচ্ছিল। দরজা বারবার ধাক্কিয়েও কেউ দরজা খুলছিল না। শেষমেশ সেই দরজা ভেঙে ফেলা হয় এবং ভেতরে গিয়ে পাওয়া যায় একটি অল্প বয়সী মেয়ের মৃতদেহ। মেয়েটির মুখ থেকে গ্যাজলা বেরিয়ে এসেছিল। পোশাক আশাক দেখে মনে হবে মেয়েটি সদ্য বিবাহিত। পোস্টমর্টম দেখে জানা যায় যে পটাশিয়াম সায়ানাইড খেয়েছে মেয়েটি, তাই স্বাভাবিকভাবেই সবাই ধরে নিয়েছে এটি একটি আত্মহত্যার কেস। কিন্তু একটু ভেবে দেখলেই বোঝা যাবে যে সচরাচর কোনো মহিলা একটি পাবলিক টয়লেটে ঢুকে আত্মহত্যা করবে না। যদি করতে হয় কোনো একটি নিরুপদ্রব জায়গাতে গিয়ে সেই কাজটা করবে, তাই না? ব্যাপারটা খানিকটা কনফিউজিং লাগছে আপনার, আমারও। কিন্তু পুলিশের কাছে তখন কোনো কনফিউশন ছিল না এই বিষয় নিয়ে। তদন্তে মেয়েটির কোনো ঠিকানা পাওয়া যায়নি এবং হাসান বাস স্টপের আশেপাশের অঞ্চলেও কোনো মিসিং ডায়েরি পায়নি পুলিশ। ন্যাচারালি পুলিশ ধরে নিয়েছিল যে কেসটি একটি, তার সেভাবেই পুরো বিষয়টাই ধামা চাপা পড়ে যায়। তবে অনিতার মিসিং রিপোর্ট ফাইল করার পরের দিনই হাসান বাস স্টপের পাবলিক টয়লেটে এই ডেড বডিটা পাওয়াটা কি পুরোটাই কাকতালীয়, নাকি এই দুটো কেসের মধ্যে কোনো লিঙ্ক আছে? লেডিস টয়লেটের মেয়েটি অনিতা নয় তো? পুলিশ ইনভেস্টিগেশনেও আরও একটি রোমহর্ষক জিনিস উঠে আসে। সেটা কি? 2004 থেকে 2009 মধ্যে কর্ণাটকার 5টা জেলার 6টা টাউন থেকে ঠিক এভাবেই 20টি মেয়ের মৃতদেহ পাওয়া গিয়েছে। অ্যান্ড ইচ অ্যান্ড এভরি ডেড বডি ওয়াজ ফাউন্ড ইনসাইড আ লেডিজ ইউরিনাল, মানে মহিলার শৌচাগারের মধ্যে। এর মধ্যে মাইসোরের লস্কর মহল্লার বাস স্ট্যান্ডে 6 জনের মৃতদেহ, আর ব্যাঙ্গালোরের জনবহুল কেম্পগৌড়া বাস স্ট্যান্ডে 5 জনের মৃতদেহ পাওয়া যায়। সবারই বয়স কিন্তু 20 থেকে 30-এর মধ্যে। সেই একই রকমের ভিকটিম, পরনে ঝলমলে বিয়ের জামা কাপড় এবং পেটের ভেতরে পটাশিয়াম সায়ানাইড। তাহলে কি সবকটা নাকি প্ল্যান্ড মার্ডার? 2004 থেকে 2009-এর এই সবকটা ইনসিডেন্টকেই প্রথমেই পুলিশ ইন্ডিভিজুয়াল আনসলভড সুইসাইড হিসেবে ধরে নিয়েছিল। ইট ইজ বিয়ন্ড মি হাউ, আমি জানি না কিভাবে তারা এটাকে ইন্ডিভিজুয়াল কেসেস হিসেবে ধরেছিল, বিকজ প্রত্যেকটার মোডাস অপারেন্ডি এক, প্রত্যেকটাকে একই রকমভাবে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে, আর পোস্টমর্টমে সিমিলার ধরনেরই রিপোর্টস পাওয়া গিয়েছে। তারপরেও কিভাবে পুলিশ এটাকে সিরিয়াল কিলিং বোঝেনি, that I have huge doubts on, but let's not talk about that. কি হলো এরপরে? পুলিশ এগুলোর মধ্যে কোথাও কোনো কানেকশন বা লিঙ্ক নোটিস করেনি, কোনো রকমভাবে ফাউল প্লে দেখতে পায়নি, এবং তারা কোনো রকমভাবে রেড অ্যালার্ট জারিও করেনি। ওয়ান্ডারফুল। দরজা ভেতর থেকে বন্ধ, শরীরে সায়ানাইড এবং বিয়ের পোশাক পরা, সো ডেফিনেটলি সুইসাইড না? কিন্তু 2009-এর 16 জুনে নিখোঁজ হওয়া অনিতার ছবি যেই মুহূর্তে হাসান বাস স্ট্যান্ডের সেই মহিলা যার মৃতদেহ পাওয়া গিয়েছিল ইনসাইড দি পাবলিক টয়লেট, সেটার সঙ্গে মিলে যায়
তখন পুলিশ সামহাউ 2+2 4 করতে পারে। স্লো ক্ল্যাপস, ওয়ান্ডারফুল। উঠে পড়ে লাগে বান্টুয়াল থানার সাব ইন্সপেক্টর নঞ্জুন্দে গৌড়া। পার্ডন মি যদি আমি নামটা ঠিকভাবে বলতে না পেরে থাকি, ওরে এটাই মনে হচ্ছে, বাট হ্যাঁ আই এম শিওর নামটার অন্য একটা উচ্চারণও হতে পারে। সো আই এম সরি ইফ আই এম প্রোনাউন্সিং ইট রং। এবং তার সঙ্গে এই সাব ইন্সপেক্টরের সঙ্গে ছিল আরও একজন, যার নাম সুপারিনটেন্ডেন্ট চন্দ্রগুপ্তা। সো ন্যাচারালি অনিতার কল রেকর্ড সমস্তটা দেখে বোঝা যায় যে একটি স্পেসিফিক নাম্বারের সাথেই অনিতা ঘন্টার পর ঘন্টা কথা বলতো। পুলিশ জানতে পারে যে এই নাম্বারটা মান্ডিকারির শ্রীধরের। এরপর থেকে দ্য চেইন অফ ইনসিডেন্টস দ্যাট হ্যাপেন ইজ ভেরি ইন্টারেস্টিং। পুরো বিষয়টা একটা জালের মতন পুলিশের চোখের সামনে আসে। শ্রীধর পর্যন্ত যখন পুলিশ পৌঁছয় তখন জানতে পারে যে নাম্বারটা শ্রীধরের নামে হলে পরেও অ্যাকচুয়ালি এটা ইউজ করতো শ্রীধরের দিদি কাবেরী। আর কাবেরীও মিসিং 2009-এর 17 মার্চ থেকে। কাবেরীর নাম্বারটা মানে ওই শ্রীধরের নাম্বারটা একইভাবে ট্র্যাক করে পুলিশ। সেখানেও দেখে যে একটি স্পেসিফিক নাম্বারের সাথেই কাবেরী ক্রমাগত কথা বলেছে। মাইসোরের বাস স্ট্যান্ডে যেই মৃতদেহ পাওয়া গিয়েছিল ইনসাইড দি পাবলিক ইউরিনাল, সেটাই ছিল কাবেরীর মৃতদেহ। একই রকমভাবে মারা গিয়েছিল সে। শরীরে ছিল সায়ানাইড, পরনে ছিল বিয়ের জামা কাপড়। এই পর্যন্ত এসে পুলিশের মনে হলো বাস কাবেরীর সঙ্গে কার যোগাযোগ ছিল সেটা যদি আমরা জানতে পেরে যাই তাহলেই মিস্ট্রি সলভড। বাট ওয়েট, খেলা তো বাকি। না, পুলিশ সাসপেক্ট করছিল যে এটার সঙ্গে একটা বড়সড় হিউম্যান ট্রাফিকিং গ্যাং যুক্ত রয়েছে। নাও দে ফিগার আউট দ্যাট কাসারগোড গ্রামের পুষ্পবতীর সঙ্গে কথা বলতো কাবেরী। নাও হু ইজ পুষ্পবতী? সিমটা তারই নামে রয়েছে। এবার আমরা চলে যাচ্ছি কাসারগোড গ্রামে। একই সাথে কাসারগোড গ্রামে বাতি সবকিছু নিভিয়ে দিওয়ালির রাত্রিবেলা ঘুমোতে চলে গিয়েছে দুই বোন। একজনের নাম লোলাক্ষী, আরেকজনের নাম জয়ন্তী। তারা যখন ঘুমিয়ে পড়েছে সেই মাঝ রাতে হঠাৎ দরজায় কড়া নড়ে ওঠে। অফকোর্স অত রাতে পুলিশকে দেখে দুই বোনই সাংঘাতিক ঘাবড়ে যায়। একরকম ভয় দেখিয়ে পুলিশ তাদেরকে গ্রাম থেকে নিয়ে চলে আসে প্রায় 60 কিলোমিটার দূরে বান্টুয়াল থানায়, মানে যেখানে অনিতার কেসটা ফাইল হয়েছিল। দুজনের কাছ থেকে জানতে চায় পুষ্পবতী কোথায়। আর এখানেই কেসটা আরো জটিল হয়ে যায়। লোলাক্ষী এবং জয়ন্তী দুজনেই জানায় যে তাদের বোন পুষ্পবতী 1 বছর আগে কাউকে কিছু না বলে বাড়ি থেকে কোথাও একটা চলে গিয়েছে। সেই এক তিমিরে এসে পৌঁছিয়ে যায় পুলিশ। অনেকক্ষণ ধরে দুই বোনকে জেরা করে, কিন্তু কোনোভাবেই তারা কিন্তু এর থেকে বেশি ইনফরমেশন বের করতে পারে না। অসহায়তা ছাড়া এই দুই বোনের কাছে আর কোনো কিছুই পেল না পুলিশ সেই রাত্রিবেলা। 23 অক্টোবর 2009 সালে সেই বান্টুয়াল থানাতেই আবার ডেকে পাঠানো হয় দুই বোন লোলাক্ষী এবং জয়ন্তীকে। তাদেরকে একটা ছবি দেখানো হয়। ব্যাঙ্গালোর শহরের বাস স্ট্যান্ডের পাবলিক ইউরিনালের দরজা ভেঙে এই দেহটি উদ্ধার করা হয়েছিল 1 বছর আগে। পুলিশের রেকর্ডে থাকা ফাইল থেকে সেই ছবিটা বের করে যখন লোলাক্ষী আর জয়ন্তীর হাতে দেওয়া হয় তখন কান্নায় ভেঙে পড়ে দুই বোন। এতদিন তারা জানতো যে তাদের দিদি পালিয়ে গিয়েছে, আজ তারা জানতে পারলো তাদের দিদি মারা গিয়েছে। তবে পুষ্পবতীর ফোনটা মানে ওই নাম্বারটা কিছুদিন আগে পর্যন্ত অ্যাক্টিভ ছিল। দিস ওয়াজ আ ব্রেক থ্রু ফর পুলিশ। সেখান থেকেই আরো কয়েকজনের নাম্বার পেয়ে যায় তারা। তারাও নিখোঁজ। পুরো ব্যাপারটা ধাঁধার মতন কনস্ট্যান্টলি আরো বেশি জটিল হচ্ছিল। যেখানেই হাত দিচ্ছিল পুলিশ সেখানে একটা নতুন অন্তর্ধানের রহস্য। কল রেকর্ডের মাধ্যমেই একের পর এক হারিয়ে যাওয়া মহিলার চেন তৈরি হতে থাকলো। 2004-এ 1 জন, 2005-এ 3 জন, 2006-এ 4 জন, 2007-এ 3 জন, 2008-এ 2 জন, আবার 2009-এ 9 জন। যারা হারিয়ে যাচ্ছিল তাদের মধ্যে কোনো সূত্র ছিল না। ভিকটিমস তারা একে অপরকে চিনত না। তাহলে তারা নিজেদের মধ্যে কথা বলতো কেন? অনুসন্ধানকারী পুলিশ একটি বিরাট রহস্যের জট খুলতে চলেছিল। ফোনগুলোর ডেটা অ্যানালাইজ করে ফাইনালি পুলিশ এটা বুঝতে পারে যে মৃত মেয়েদের সিম কার্ড ইউজ করছে কোনো এক ব্যক্তি। সেই ফোনটা ব্যবহার করে সে আরেকটি মেয়ের সঙ্গে যোগাযোগ করছে এবং তারপরে সেই মেয়েটিকে মেরে ফেলছে। তারপরে আবার তার ফোন ব্যবহার করে আরেকটি মেয়ের সঙ্গে যোগাযোগ করছে এবং তারপরে তাকেও মেরে ফেলছে। এইভাবেই তৈরি হচ্ছে একটা চেন। তদন্ত আরো ইন্টেন্সিফাই করা হলো। সমস্ত কল রেকর্ডস তন্ন তন্ন করে অ্যানালাইজ করে দেখা গেল যে এই প্রত্যেকটা নাম্বার কোনো না কোনো সময় ম্যাঙ্গালোরের দেরালাকাট্টা গ্রামে অ্যাক্টিভ ছিল। যেই মোবাইল ফোনে এই কার্ডগুলোকে অ্যাকচুয়ালি অ্যাক্টিভেট করা হয়েছে
ফর্চুনেটলি সেই মোবাইল ফোনের IMEI নম্বরও পেয়ে যায় পুলিশ, অ্যান্ড দিস ওয়াজ দি বিগেস্ট ব্রেক থ্রু ইন দিস কেস। রেড করা হলো সেই গ্রাম। সেই সময় কাবেরীর মোবাইল ফোনটা ঠিক 3 মিনিটের জন্য ওই এলাকাতেই অন করা হয়েছিল, আর ঠিক সেভাবেই জানা গিয়েছিল ফোনের লোকেশন। ইউজার একটি অল্প বয়সী ছেলে, নাম ধানুষ। ধানুষকে জিজ্ঞাসা করাতেই সে বলল ফোনটা তার নয়, তার কাকার। সেই তাকে ব্যবহার করতে দিয়েছে। কাকাকে একটি প্রাথমিক স্কুলের ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক, নাম শ্রী মোহন কুমার। কোথায় নারী পাচারকারী একটি গ্যাং, আর কোথায় সরকারি শিক্ষক মোহন। নিতান্তই সাদামাটা একটা চেহারা, ভদ্র, নম্র, শিক্ষিত, মাথায় কালো চুল, উচ্চতায় 5 ফুট 6 ইঞ্চি মতন, দিব্যি বিবাহিত ছেলেপুলের বাবা। তাহলে সে কেন এভাবে মহিলাদের হত্যা করবে? পুলিশ হকচকিয়ে যায়। অথচ মোহন কুমারী যে কালপ্রিট, সেটা নিয়ে কিন্তু পুলিশের মনে কোনো সন্দেহ ছিল না, বিকজ দেয়ার ওয়াজ ইনাফ এন্ড মোর প্রুফ। আর ততদিনে মোহন আরও একটি মেয়ের সাথে দীর্ঘ প্রেমালাপ শুরু করে দিয়েছে। এই মেয়েটির নাম সুমিত্রা। সুমিত্রাকে মোহন বলেছে যে ও সরকারি প্ল্যান্টেশন সুপারভাইজার। এই সুমিত্রাকেও বিয়ের স্বপ্ন দেখিয়েছিল মোহন। এই সুমিত্রার সাহায্যেই মোহনকে ম্যাঙ্গালুরু থেকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ কাস্টাডিতে আসার পরে খুব সহজেই মোহন স্বীকার করে নেয় তার কুকীর্তির কথা। তবে হ্যাঁ, 20 জন নয়, নিজের মুখে সে স্বীকার করে যে 2004 থেকে 2009 মধ্যে 32 জন মহিলাকে সে এইভাবে খুন করেছে। কিন্তু কেন? কে এই মোহন কুমার? কেন এই নিরপরাধ মেয়েগুলোকে সে মারতো? কি পেত এই মেয়েগুলোর থেকে সে? কিভাবে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিত সে? মোহন কুমার অত্যন্ত গরিব একটি পরিবারে জন্মেছিল 1963 সালে। বাবা মা দুজনেই দিনমজুর, কিন্তু খুব কষ্ট করেও তাদের 4 জন ছেলে মেয়েকে পড়াশোনা শিখিয়েছিল তারা। মোহন কর্ণাটকের সরকারি স্কুলে এবং পরে কলেজে পড়ে ফিজিক্যাল এডুকেশন নিয়ে BA পাশ করে। দলিত শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়ায় গ্রাজুয়েশন করার পরেই শিরাডি প্রাইমারি স্কুলে চাকরি পেয়ে যায়। ঠিক এই সময় মেরির সাথে মোহনের পরিচয় হয়। মেরি তখন ক্লাস 7 এর ছাত্রী। মেরির যখন 18 বছর বয়স হয় তখন ওরা বিয়ে করে, কিন্তু পরে ডিভোর্স হয়ে যায়। মেরির পরে মঞ্জুলা নামক আরো একটি মেয়েকে বিয়ে করে মোহন। স্কুলেও কিন্তু খানিকটা বদনাম ছিল মোহনের। ইররেগুলার অ্যাটেন্ডেন্স, ছাত্রছাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ, সমস্তটাই ছিল তার বিরুদ্ধে। 2003 সালে মারাত্মক একটি অ্যালিগেশনে মোহনকে ডিসমিস করে দেওয়া হয়, মানে স্কুল থেকে বরখাস্ত করে দেওয়া হয়। 1 মাস জেলও খাটে সে। কি হয়েছিল? স্কুলে যাতায়াতের পথে একটি নদী পড়তো। মোহন নেত্রবতী নদীর সেই ব্রিজ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল তারই একটি মহিলা সহকর্মীকে। মাছ ধরতে যাওয়া জেলেরা কোনো রকমে বাঁচিয়েছিল সেই মহিলাকে। অফকোর্স সেই সহকর্মী মোহনের বিরুদ্ধে কমপ্লেন করে, জানায় যে মোহন তাকে ডিস্টার্ব করত, বারবার প্রেম নিবেদন করত, এবং তাতে সাড়া না দেওয়ায় রাগের চোটে মোহন ব্রিজ থেকে ঠেলে ফেলে দিয়ে তাকে খুন করার চেষ্টা করেছিল। তবে হ্যাঁ, অ্যারেস্ট হওয়ার মাসখানেকের মধ্যেই বেরিয়ে আসে মোহন জেল থেকে, কিন্তু চাকরিটা তার থাকেনি। যদিও মোহনের এই পুরো বিষয়টাতে একটা আলাদা বক্তব্য ছিল। বলেছিল যে মেয়েটি তাকে বিয়ে করতে পাগল হয়ে গিয়েছিল, এবং সে যখন মানা করে দেয় তখন মোহনের উপরে চাপ সৃষ্টি করতে গিয়ে সে ব্রিজ থেকে ঝাঁপ মেরে মোহনকে ফাঁসাতে চায়। এই চাকরিটা চলে যাওয়ার পর থেকে মোহনের কাজ ছিল বাস স্টপে দাঁড়িয়ে মেয়েদেরকে লক্ষ্য করা। ওর টার্গেট থাকতো 20 থেকে 30-এর মধ্যের অবিবাহিত মহিলারা, এবং তারা প্রত্যেকেই নিচু জাতের, গরিব। প্রত্যেকের ক্ষেত্রেই কয়েকটা কমন বিষয় থাকতো। এদের সবারই অর্থাভাব রয়েছে, পণের টাকা দেওয়ার মতন আর্থিক অবস্থা নেই, বিয়ে তাই হচ্ছে না। কেউ বিড়ি বাঁধে, কেউ মাঠে কাজ করে, কিন্তু সবাই স্বপ্ন দেখে একদিন না একদিন সংসার পাওয়ার, নিজের একটি মানুষ পাওয়ার। মোহন নিজের কথার মাধ্যমে এই স্বপ্নগুলো ছুঁতে পারত। সহজেই বুঝে যেত সে কে জালে ফেঁসে যাবে আর কে ফাঁসবে না। মোহন কায়দা করে জেনে নিত এই মেয়েগুলোর কাস্ট এবং তাদের ফিনান্সিয়াল কন্ডিশন। শুধু প্রেম নয়, সম্পর্কের শুরু থেকেই বিয়ের ওপরে জোর দিত মোহন। বলতো সামান্য কিছু টাকা পয়সা গয়নাগাটি নিয়ে চলে আসলেই হবে, বাকিটা ওই সামলে নেবে। মন্দিরে বিয়ে হবে, 1 পয়সাও পণ নেবে না, তাছাড়া দরকারি বা কি, ও তো নিজেই সরকারি কর্মচারী। ইন্টেলিজেন্টলি প্রত্যেকবার নিজের নামটাও বদলে ফেলতো মোহন। অনিতার কাছে সে ছিল সুধাকর কুলাল, সুনন্দার কাছে শশীধর পূজারে, কাবেরীর কাছে সুধাকর আচার্য। নতুন নতুন নাম, নতুন নতুন সম্পর্ক। লাভ ইজ ব্লাইন্ড কথাটা বোধহয় সত্যি।
তার কারণ কিভাবে এতগুলো মেয়ে কেউ বুঝলো না দ্য রিয়েল ইন্টেনশন অফ দিস ক্রিমিনাল। আসলে এই পুরোটার পেছনে আমাদের সমাজের কিছু জীর্ণ নিয়ম জড়িয়ে রয়েছে। কতটা প্রেশারে থাকতো এই নিচু জাতের গরিব মেয়েগুলো, বিয়ে নিয়ে বাড়ি থেকে কতটা চাপ থাকতো এবং বাবা মায়েদের ওপরে কতটা চাপ থাকতো, কারণ তারা কেউ পণ দিতে পারতো না। এই সব কিছুর মাঝখানে যদি একটা আশার আলো দেখতে পেত মেয়েগুলো, তখনও কি তারা প্র্যাকটিক্যাল, সত্যি মিথ্যে এগুলো বিচার করার জায়গায় থাকতো? মোহন কি করতো এবার সেটাই আসা যাক। নিজের বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে কোনো একটা লজে তার ভিকটিমের সাথে স্বামী স্ত্রী পরিচয়ে রুম ভাড়া করত। বলতো পরের দিন সকালবেলা মন্দিরে বিয়ে হবে। ততদিনে প্রেমিক মোহন জেনে যেত তার প্রেমিকার পিরিয়ডস অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেল ডেটস। সে ঠিক বুঝেই পালানোর দিনটা ঠিক করত। কতটা ক্যালকুলেশন করতো মোহন। প্রত্যেকটা মেয়ের সাথে বিয়ের আগের দিন শারীরিক সম্পর্কে লিপ্ত হতো মোহন। রাতের সম্ভোগের পরে সকালবেলা তার সঙ্গিনীকে নিয়ে সে হাঁটতে বেরোতো। অচেনা জায়গা, তাই গায়ের সমস্ত গয়নাগাটি খুলে রুমেই রেখে যেতে অনুরোধ করত। মেয়েগুলো সরল, আর তার উপরে যাকে বিশ্বাস করে ঘর থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে পালিয়ে গিয়েছে তাকে অবিশ্বাস করার কোনো কারণ তখন তাদের কাছে থাকতো না। হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডের কাছে পাবলিক ইউরিনালের সামনে এসে মোহন তার প্রেমিকাকে বলতো যে এমন একটা সময় তাদের ফিজিক্যাল সম্পর্ক হয়েছে যখন তার ফার্টাইল পিরিয়ড চলছে, which means there is a chance of pregnancy। অন্তঃসত্ত্বা হতে পারে তার প্রেমিকা। এটাই ছিল মোহনের মোক্ষম চাল। বাড়ি থেকে পালিয়ে এসেছে মেয়েগুলো, এখনো বিয়ে হয়নি, এরকম আনপ্ল্যান্ড প্রেগনেন্সি কোনো মেয়ে চাইবে না। কিন্তু মোহন বারবার এটাই দেখাতো যে তার হবু স্বামী খুব সাবধানী, তাই তার পকেটেই রয়েছে কন্ট্রাসেপটিভ পিল, মর্নিং আফটার পিল। এবার বুঝতেই পারছেন এই পিলের মধ্যেই থাকতো সায়ানাইডের প্রলেপ। মেয়েগুলোকে মোহন বলতো বাথরুমের ভেতরে গিয়ে পিলটা নিতে, কারণ পিল খাওয়ার কিছুক্ষণের মধ্যেই গা গুলিয়ে বমি হতে পারে, বাথরুম পাস করার ইচ্ছে হতে পারে, তাই টয়লেটের ভেতরেই পিলটা নেওয়া ভালো। সরল সাদাসিধে মেয়েগুলো তাদের হবু বরকে বিশ্বাস করে ঠিক তেমনটাই করত। যখন বাথরুমের ভেতরে সায়ানাইডের এফেক্টে মুখ থেকে গ্যাজলা বেরিয়ে মেয়েগুলো মারা যেত, তখন মোহন বাসস্টপ থেকে লজে ফেরত এসে তাদের সমস্ত টাকা পয়সা গয়নাগাটি নিয়ে সেখান থেকে চম্পট দিত। অফকোর্স বিবাহযোগ্যা মেয়ে যখন বাড়ি থেকে পালিয়ে যায় সমাজের চোখে সেটা একটা বিশাল বড় অপরাধ। বাড়ির লোকজনরা সমাজের লজ্জায় কাউকে জানাতে পারতো না, অনেক সময় পুলিশে পর্যন্ত কমপ্লেন করতো না, আর মেয়েটির খোঁজ খবর করা তো দূরেরই কথা। পুলিশ যখন ডেড বডিজগুলো পেত তখন তাদের পরিচয় পেত না পুলিশ, এবং বেশ কয়েকদিন সরকারি মর্গে পড়ে থাকার পরে সেই দেহগুলো সৎকার করে দেওয়া হতো। এবার সব থেকে বড় প্রশ্ন, সায়ানাইড মোহন পেত কোথায়? এটা তো যেমন তেমন বিষ নয় যেটা খোলা বাজারে যে কেউ পেয়ে যাবে। আসলে 2003-এ জেলে থাকার সময় মোহনের সঙ্গে পরিচয় হয় আরেকজনের। এই ব্যক্তি সোনার দোকানে কাজ করত। লোকটার শাস্তি হয়েছিল কারণ সোনার উপর দোকানে পালিশ করার জন্য যে সায়ানাইড ব্যবহার করা হয় সেটা সে জলে মিশিয়ে ফেলেছিল। এই জলটা খেয়ে 8টা গরু আর 6টা ছাগল মারা যায়। শুধু এই তথ্যটুকু কাজে লাগিয়ে মোহন নিজেকে সোনার ব্যবসায়ী দাবি করে কর্ণাটকের মার্কেট থেকে 250 টাকা প্রতি কেজি মূল্যে সায়ানাইড কিনতো, যার কাছ থেকে কিনতো তার নাম আব্দুল সালাম। মোহনের কেসটা নিউজ পেপারে বেরোনোর পর থেকেই ওর নাম হয়ে যায় সায়ানাইড মোহন। অ্যাকচুয়ালি সায়ানাইড মোহন মেরিকে ডিভোর্স করে একটা নয় 2টো বিয়ে করেছিল, আর তার তৃতীয় বউয়ের নাম শ্রীদেবী। শ্রীদেবী কিংবা মঞ্জুলা কেউই কিন্তু কাউকে চিনত না। ন্যাচারালি শ্রীদেবী আর মোহনের একটি ছেলে এবং একটি মেয়ে ছিল। নাও এই তৃতীয় বউয়ের বাড়ি থেকে ভুয়ো লেটার হেড, ফলস ভিজিটিং কার্ড, গয়না গাটি, প্রচুর এরকম জিনিসপত্র বাজেয়াপ্ত করে পুলিশ। হ্যাঁ, তার সাথে অনেকগুলো ফোনও ছিল। সায়ানাইড মোহনের বিরুদ্ধে চলা 5টা কেসে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবনের সাজা 3টে কেসে। তার বিরুদ্ধে অফকোর্স একজনই প্রাইম উইটনেস আছে যার সাহায্যে পুলিশ ম্যাঙ্গালুরু থেকে ধরেছিল সায়ানাইড মোহনকে। সেই মহিলা ফরচুনেটলি ওই গর্ভ নিরোধক পিলটা খায়নি, শুধু জিভে ঠেকিয়েই অজ্ঞান হয়ে গিয়েছিল। কোনো উকিল নেয়নি সায়ানাইড মোহন, সে নিজের কেস
নিজেই লড়ে, বুক পকেটে পেন গুজে পরিপাটি করে চুল আছড়ে নিজের চার্জশিটের পেপারগুলো উল্টো পাল্টে দেখে, শান্তভাবে সমস্তটা পড়ে, কখনো জাজকে অনুরোধ করে একটা নির্দিষ্ট পাতা খুলতে। উইটনেস বক্সে তখন ইনভেস্টিগেটিং ইন্সপেক্টর নঞ্জুন্দে গৌড়া সায়ানাইড মোহন তাকে বলে, কোট, এক জায়গায় লিখেছেন আমি সোনাদানা বিক্রি করে দিয়েছি, আরেক জায়গায় লিখেছেন আমি সেগুলো বন্ধক দিয়েছি, কোনটা ঠিক? দুটো বক্তব্যের মধ্যে এত অমিল কি করে হয়? তাহলে সবটাই কি আপনাদের মন গড়া নয়? ইন্সপেক্টর মাথা চুলকে উত্তর দেন, টাইপিংয়ে ভুল হয়ে গেছে। সায়ানাইড মোহনের বক্তব্য অনুযায়ী ও একটা খুনও করেনি, সবকটাই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে বিয়ে করতে পারবে না এইটুকুই খালি জানিয়েছিল সবকটা মেয়েকে, আর তাতেই নাকি মেয়েগুলো করেছে। সায়ানাইড মোহন বিশ্বাস করে যে একদিন না একদিন হাইকোর্ট ওকে মৃত্যু থেকে মুক্তি দেবে। একজন রিপোর্টার সায়ানাইড মোহনকে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা এই যে মেয়েগুলো মারা যেত আপনার একটু খারাপ লাগতো না? উত্তরটা শুনবেন। সে বলেছিল যে দিন 15 একটু খারাপ লাগতো, তারপর আরেকটা মেয়েকে পেয়ে ভুলে যেতাম। হাউ কনভিনিয়েন্ট। আসলে সাইকোপ্যাথকে না এক নজরে চেনা যায় না, বাট সব থেকে বড় বিষয়, এতগুলো প্রুফ পাওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত ভারতীয় আইন সায়ানাইড মোহনকে ফাঁসি কাঠে ঝোলাতে পারেনি। আজও মোহন লড়ে যাচ্ছে, তবে এখন নাকি 3জন বউয়ের নামটাও ঠিক করে সে মনে রাখতে পারে না। আসলে 3টে বউ তো নয় না, 32 জনের নাম। আপাতত হিন্দালগা সেন্ট্রাল প্রিজনে বন্দি রয়েছে সায়ানাইড মোহন। 32 জনের নাম মনে রেখে, তাদের নাম্বার মনে রেখে একসাথে কত মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত হতো সায়ানাইড মোহন। মাথা পরিষ্কার ছিল। আর এই মানুষটাকেই আজকাল ডায়েরিতে সমস্ত কিছু লিখে রাখতে হয়। আস্তে আস্তে সমস্তটাই সে ভুলে যেতে চলেছে। এটাই হয়তো জীবনের সব থেকে বড় প্যারাডক্স। নিজের কর্মের ফল এই জীবনেই দিয়ে যেতে হবে। আইনি দণ্ডবিধি অনুযায়ী সাজা না হলেও এমনি ইন দ্য লার্জেস্ট স্কিম অফ থিংস কর্মা সাজা দিয়েই দেয়।